নমস্কার বন্ধুরা, আজ কবিতা পড়তে এলাম আবার। আজকে প্রথম যার কবিতা দিয়ে শুরু করব তিনি হলেন কবি সত্যজিৎ দত্ত। ওনার যে কবিতাটি পড়ছি সেটি কবিতা উপত্যকা থেকে প্রকাশিত, অন্যধারা লিটল ম্যাগাজিন, সম্পাদক সুজিত দেব, কবি সুজিত দেব। ওনার একটি সংখ্যা থেকে নিয়েছি। কবি সত্যজিৎ দত্তের কবিতা সেটা একটি স্ট্যান্ড আইটেম নাম দিয়ে উনি লিখেন। ওনার এরকম বেশ কিছু কবিতা আছে, সেখান থেকেই পড়ছি। 1, 2, 3, 4, 5 করে দেওয়া আছে, তো আমি এখানে এই নাম্বারগুলো উল্লেখ করছি না, একসঙ্গে পুরো কবিতাটা পড়ে যাব। সত্যজিৎ দত্তের স্ট্যান্ড আইটেম। শুভ কামনার সংক্ষিপ্ত অক্ষর ছাড়া আজ আর কিছু নেই বলে বিজন দুপুরে বসে 2 ছত্র লিখছি কলম চুবিয়ে মনে তোমার আঁচলে। রাতে কি কোথাও বৃষ্টি নেমেছিল কাল, কোথাও কি ছিল মেঘের ঘন ঘটা, ঝলসে যাওয়া শরীর জুড়ে টের পাচ্ছি প্রবল ঝড়ে সামান্য কয় ফোঁটা। তথাপি বৃষ্টি ছিল, রাত ছিল, ব্রজ মেঘের কোলাহলে আন্তরিক ভিজতে চেয়েছ, তবু দৃষ্টি গেল নিষিদ্ধ আপিলে। রক্তচাপ বেড়ে যাচ্ছে ব্যবস্থাপত্রে, রোজ সকালে একটি অম্লভাস, উত্তেজনা ছাড়া দিন ঋতুক্ষণ, অপরের মুখ ম্লান করার রইবে না অবকাশ। প্রস্তুতি পর্ব শেষ, এবার ঝাঁপ দেবার বাকি। শেষ মুহূর্তে একবার জলতল মাপব কি? এবার কবিতা পড়ছি কবি বিশ্বজিৎ দেব। ওনার এই কবিতাটি আমি ফেসবুকে ওনার প্রোফাইল থেকেই নিয়েছি। কবিতার নাম হচ্ছে কার কাছে যাব। একে একে সবাই মুখ ফিরিয়ে নিচ্ছে, ঘন ঘন ধুয়ে নিচ্ছে হাতের স্পর্শ বাহু, ঘন ঘন ধুয়ে নিচ্ছে হাতের স্পর্শ বাহু থেকে বাহু। আমি আর কার কাছে যাব? আকাশের বর্ণহীনতা নাকি মাটির জাহান? বলো আমি কার কাছে যাব? বলো কেরলের সুর, অবিরত সন্ধ্যার শাঁখ, সিজদার ঠান্ডা জমি। আমি আর কার কাছে যাব? একে একে সবাই ফিরিয়ে নিয়েছে মুখ, আটকে থাকা মাস্ক, জীবন, পরিজন, এমনকি কবরের হাত, নির্বিরোধ মৃতদের ঘর, নিঃশুল্ক পচনের অধিকার। বলো আমি আর কার কাছে যাব? এবার কবিতা পড়ব কবি পঙ্কজ বণিক। কবি পঙ্কজ বণিকের এই কবিতাটি নিয়েছি কবি সেলিম মুস্তাফার পাখি সব করে রব এর একটি সংখ্যা থেকে। এটি 4th বর্ষ, প্রথম সংখ্যা, নভেম্বর 2016। পঙ্কজ বণিকের যে কবিতাটি পড়ছি সেটির নাম হচ্ছে ধুনকর। পুরো শীত ঋতুকে ধুনে দিতে শীতের আগে চলে আসে ধুনকর। আমাদের আত্মার ভিতর বেজে উঠে বিনাশম যন্ত্রটি, যে শব্দে হৃদয়ে মৌচাক ঘনীভূত হয়। জেগে উঠে তুষারাবৃত মেরু প্রদেশ, গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ে তুষার ও তুলো, ঘরে ঘরে, উঠোনে, মাঠে। গ্রামে অচিন ধুনকরের আগমনে শিমুল বৃক্ষের প্রজননে গতি এসে যায়। জ্যোৎস্না এসে ফিরে আর যায় না, থেকে যায় নরম কার্পাসের বুকে। অবাক রোদে ধুনকর যখন ধুনতে থাকেন, কিছু জ্যোৎস্না উড়ে যেতে থাকে ফিনফিনে পেজা তুলো রাশি থেকে। সেই জ্যোৎস্নার পেছন পেছন ঘুরে আমাদের সকলের বালক বয়স কবে যে কেটে গেছে। সূর্যাস্তের পর লেপের কাছে ফিরে আসাই ছিল শীতের একমাত্র সত্য। লেপের ওমে সেই ধুনকরকে আজও
মিশরের জাদুকর বলে মনে হয়। এবার কবিতা পড়ব। কবি মৃণালকান্তি দেবনাথ, ওনার এই কবিতাটি নিয়েছি নিহারিকা প্রকাশিত নিহারিকা নির্বাচিত ত্রিপুরার তরুণ কবিদের কবিতা এই কাব্যগ্রন্থটি থেকে। ওনার যে কবিতাটি পড়ছি সেটির নাম হচ্ছে মধুমাসের কবিতা। গত শতাব্দীতে শকুন্তলা রোডে ছিল একটা লন্ড্রির দোকান। মালিকের বোকা চেহারার গাধাটি সারাদিন দিন রাত মুঠ বইত। তার পরিশ্রমী পৌরুষের কথা শহরের লোক এখনো বলা বলি করে। নতুন শিশু পার্কের পুকুর পাড়ে একটি আরব দেশীয় গল্পের বই টাইপের ঘোড়া শিশুদের নিয়ে টহল দিত। উদাসীন এক সহিস পাহারা দিত এসব দৃশ্যের। আপাতত পার্ক ও লন্ড্রির দোকান দুটোই লুপ্ত। মল শোভিত রাস্তায় সুন্দরী সেলস ওমেনেরা বেচা কেনা করে। কিছু মধুলোভী যুবক, তারা তাদের মা মাসিদের আক্ষেপের কথা জানে না। গত শতাব্দীর ওই মানুষেরা অপত্যদের লুকিয়ে নিজেদের মধ্যে গাধা ঘোড়াদের কথা বলা বলি করেন। তাদের আক্ষেপ চারপাশ এখন খচ্চরে ভরে গেছে। এখন আমি যেখান থেকে কবিতা পড়ব সেটি একটি লিটল ম্যাগাজিন, এবং এই লিটল ম্যাগাজিনটির এই সংখ্যাটি একটি ভীষণ গুরুত্বপূর্ণ সংখ্যা। সম্পাদক হলেন খোকন সাহা এবং লিটল ম্যাগাজিনটির নাম হচ্ছে ফোটা মাটি। এটি 2018 ডিসেম্বরে প্রকাশিত হয়েছে এবং ফোটা মাটির এটি 4th সংখ্যা। এই সংখ্যাটি সম্পর্কে একটু বিশেষ করে বলছি এই কারণে যে এই সংখ্যাটিতে এই সময়ের বাংলা কবিতা নিয়ে, এই সময়ের বাংলা কবিতা ত্রিপুরা প্রস্তাবনা ও পাঠ প্রতিক্রিয়া দিয়েছেন গৌতম মিত্র, মাননীয় গৌতম মিত্র, এবং এখানে 10 জন কবির বোধহয় 6টি করে কবিতা নেওয়া হয়েছে। এবং এটি একটি খুব গুরুত্বপূর্ণ সুন্দর সংখ্যা, খুব ভালো কবিতার একটি সম্মেলন বলা যায়। তো এখান থেকে সম্পাদক খোকন সাহার একটি কবিতা প্রথমে আমি পড়ছি। ওনার যে কবিতাটি পড়ছি সেটির নাম হচ্ছে অভিশাপ। মন থেকে 2 কলম লিখতে চাইছি, পাতা ছিঁড়ে উড়ে যাচ্ছে ডাস্টবিনে। দেহের চারপাশে অজস্র মশা ও মাছি, হয়তো আমার সব বিফলতা চেনে শুধু বেঁচে আছি। কলম থেমে গেলে তার থেকে আর প্রকৃত নষ্ট কিছু নয়। নর্দমা পেরিয়ে পচা গলা দেহ পেলে নিজ চোখে নিজেকে কদর্য মনে হয়। 2 কলম লেখার অভ্যাস ছিল আমার, মনোহরণ লেখা, যা দিয়ে মিথ্যা হরিণীকে বশ করা যেত। ছিল বন এবং বিহার, আমার হলো না। তাই দেখতে চাই তোর সংসার কতদিন টেকে, ওনারই আরেকটি কবিতা পড়ছি, ছোট্ট একটি কবিতা। কবিতার নাম হচ্ছে রেজাল্ট। আগুন মুখে নিয়ে অজান্তে সমুদ্রের ঝাঁপ, আলো কখনো বাহির কখনো ভিতর, এক ঘোর অবসাদ। বাছাই মগজে অনন্ত বিলাসিতা, আর নতুন খাতায় নিয়তি ভ্রমণ। এবার এই ফোটা মাটির এই সংখ্যাটি থেকেই আরেকজন কবির কবিতা পড়ব। কবিতাটি লিখেছেন কবি, ত্রিপুরার একজন তরুণ কবি শুভ্র শঙ্কর দাস। ওনার যে কবিতাটি পড়ছি সেটির নাম হচ্ছে শৌখিন। জড়িয়ে ধরে আদর ও খুন দুটোই করা যায়, একথা জানার পরেও বোকা আমি বিশ্বাস করি পৃথিবীতে অন্ধকারের ছবি
সব থেকে বেশি সুন্দর। পৃথিবীতে অন্ধকারের ছবি সব থেকে বেশি সুন্দর, নিখুঁত ও রহস্যময়। অ্যান্ড লাইট ইজ এ ব্লাফ মাস্টার। অন্ধকারে ঘুমের সাথে সখ্যতা বাড়ে। যারা খুব বেশি জীবনমুখী তাদের নাকি রাতে ভালো ঘুম হয় না। তারা শৌখিন দুঃখের মালা গলাতে ঝুলিয়ে পতঙ্গের মতো ধায়, আড়ালে খোলস ছাড়ায়। গন্ধ বা স্মৃতি মেলুরতা তাদের বিব্রত করে না। এই সংখ্যাটিতে আমারও কয়েকটি কবিতা আছে, তো সেখান থেকে আমার লেখা একটি কবিতাই পড়ছি। কবিতাটির নাম হচ্ছে কৈলাসহর আমার বাবার বাড়ি। কৈলাসহর আমার বাবার বাড়ি। আমি চলে আসার পর কৈলাসহরে প্রতিদিন আত্মহত্যা হয়। এসব আত্মহত্যাদের জন্য দমকল ছুটে আসে না, দেহগুলোর পোস্টমর্টেম হয় না। আসলে তাদের দেহই ছিল না, ছায়া আর রোদ দিয়ে তৈরি ছেলে মানুষ শরীর। সংখ্যায় অনেক তারা। আমার 25 বছরের আনন্দ দুঃখ আকাশ প্রবণতা, যেগুলো এখনো প্রত্যেক দিন আলাদা আলাদা করে মরে যায়। আমি টের পাই, খুব বুঝতে পারি। হাওয়ার দিক পরিবর্তনে দুহাত বাড়িয়ে এই চির অশরীরীদের মুঠোতে বন্দি করে নোনা জল ঢালে। এবার আবার ফিরে যাচ্ছি নিহারিকা নির্বাচিত ত্রিপুরার তরুণ কবিদের কবিতা গ্রন্থটিতে, এবং এখান থেকে এখন যার কবিতা প্রথমে পড়ছি তিনি হলেন পার্থ ঘোষ, এবং ওনার যে কবিতাটি পড়ছি সেটির নাম হচ্ছে সাম্পাই মগ। গল্পের শুরুটা এভাবেও করা যায়। ধরো এই গ্রামের নামটি সালেমা। জন্মসূত্রে চারদিকে তার পাহাড়, আভাঙা তার প্রতিবেশীর নাম। প্রয়োজনে জুড়ে দাও নদী একটা মাছ বরাবর, নাম দিয়ে দাও ধলাই। বাসাংশে জীর্ণানি মানে না জেনে রোজ সকালে ধলাইয়ের বুকে স্বপ্ন ভাষায় যে মেয়েটি, তাকেই আমি সাম্পাই ডাকি। সাম্পাই মগের সাথে যদি নির্জন সেলফি থাকে আমার, জেনে রেখো আমি তার কেউ নই, কেন নই সেসব অন্য ব্যাপার। এবার কবিতা পড়ছি কবি অভিক কুমার দে। কবি অভিক কুমার দে যে কবিতাটি পড়ছি সেটির নাম হচ্ছে সমকাল। জলতলে চোখ মেলে দেখো, ওখানে শ্যাওলা রঙের দেয়াল। একদিকে চোখের জ্বলন, অন্যদিকে খামখেয়াল। কারো এক, কারো দুই, সমযোজী বন্ধনের গন্ধহীন, বর্ণহীন, স্বাদহীন তরল, শুদ্ধিকরণের পরও অপেয়। জলতল খোলা চোখের কর্নিয়া ঘেঁটে দেখে কতটা বিপদ মোকাবিলার সরঞ্জাম রেখেছে স্নায়ু। বেরঙের ছোঁয়াছুঁই চোখের পছন্দ নয়, তাই খোলা চোখ ঘোলা হলে বুঝে যায় সহজে বিবর্ণ সব ধারার গোপন জল্পনা। নর্দমা নালা ডোবা হয়ে স্থির জলাশয়, তাই তারল্যের গভীরে পৃথক হয় না ডুবুরির অশ্রু দমন। তাই তারল্যের গভীরে পৃথক হয় না ডুবুরির অশ্রু দ্রবণ। এবার যার কবিতা পড়ব তিনি অমল কান্তি চন্দ, এবং তার কবিতাটির নাম হচ্ছে আষাঢ় দিনে। এই গ্রন্থটি থেকেই নিয়েছি। কবিতার নাম আষাঢ় দিনে, অমল কান্তি চন্দ। তোমার গ্রামে আষাঢ় যেদিন আকাশ মেলে পাখা, মেঘের কাছে দুহাত পাতি তোমার আদর মাখা। তোমার বুকে আমি কি শুধু বরফ কঠিন মেঘে, উড়িয়ে নিল হাসির পলক তুফান সম মেঘে। উড়িয়ে নিল হাসির পলক তুফান সমবেগে। তোমার পাশে একলা সকাল বিকেল বুঝি তাই, চোখের কোণে বৃষ্টি ঝরে আকাশ তুলে হাই। তোমার শাড়ির আঁচল জুড়ে বকুল ফুলের মালা, তোমার সাথে সোহাগ করে গায়ের চিকন কালা।
তোমার মুখে আষাঢ় কালো পাগলা তাসের ঘর ভাসিয়ে দিলে নদীর জলে শটান বালুর জল। এবার যার কবিতা পড়ব তিনি হচ্ছেন কবি গপীশ চক্রবর্তী এবং কাব্যগ্রন্থ এবং যেখান থেকে পড়ছি সেটি নিহারিকা প্রকাশিত ত্রিপুরার তরুণ কবিদের কবিতা। এই গ্রন্থটি থেকে কবিতাটির নাম হচ্ছে মাটি কথা। স্বপ্ন ও দুঃস্বপ্ন যে মাটিতে পোঁতা, তার ধুলোবালি গায়ে মেখে প্রতি মুহূর্তে জানান দিচ্ছে বেঁচে আছি। তোমরাও আরও অর্থবহ করে তুলছ এই বেঁচে থাকা। যে মাটির উপর দাঁড়িয়ে কর্মকুশলতার মায়াজাল আর বেড়ে ওঠার পথ ও মতের বিরোধী হয়ে উঠি। যে মাটিকে তোয়াক্কা না করে সন্তর্পণে হেঁটে যায়, সব কিছু এড়িয়ে প্রতিবারই পেঁচিয়ে যায় কথাস্রোতের চক্রবুহে। দুঃখ পাওয়া শিখতে হয় এই বোধের জন্ম থেকেই। হারিয়ে ফেলার যন্ত্রটা আরও অর্থবহ হয়ে উঠেছে। ভেজা মাটি দেখে মাতাল হয়ে যাওয়ার আগে চিৎকার করে বলি, জলীয় সংবাদ দাও আরও গভীর থেকে গভীরতর কুয়াশার ভিতর রেখে দিয়ে আসব ভূমিকা ও উপসংহারহীন সময়ের কথা। একে মাটিতে স্বপ্ন ও দুঃস্বপ্ন আছে বলে একবার মুখ দেখি, আরেকবার মুখোশ। ধুলোবালি গায়ে জমতে ক্রমশ লুটিয়ে পড়ার আগে মাতাল হয়ে উঠি। তীব্র ভালোবাসা ও ঘৃণা চুটকি মেরে উড়িয়ে দিই। এবার যার কবিতা পড়ছি এটাই আজকের শেষ কবিতা। তিনি কবি বাপ্পা চক্রবর্তী এবং এই গ্রন্থটি থেকেই। কবিতার নাম হচ্ছে আড্ডা। ইতরের সাথে খুব জমেছিল আড্ডা, খুলতে খুলতে উড়াল দিল। মন খুলে তারে প্রশ্ন করি, তুমি এখনো যাবে না বাড়ি? হাওয়ার মতো বলবে সে, ডানার ভিতর অনেক খুশি। জানালা দিয়ে বেরিয়ে এলাম, ঘর ছেড়ে পালিয়ে এসে ঘরই পেলাম। এত বড় আকাশটাতে পালাবার পথ নেই, তাই আজ আড্ডা দিলাম। ওনারই আরেকটি ছোট কবিতা পড়ে নিচ্ছি। কবিতাটির নাম হচ্ছে গাছ জানে। পথ পড়ে থাকে পথে, তুমি কোথায় যাও একান্তে? জল জলেই থাকে, রৌদ্রের ভেতর রোদ থাকে। খুঁজে অতলে ঘুমের ভেতর স্বপ্ন কলম, পৃষ্ঠায় তারে টানে। পাখির ভেতর উড়াল আছে, সব কথা গাছ জানে। আজকে এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আসবো আরও কয়েকজন প্রিয় কবির কবিতা নিয়ে। বন্ধুরা ভালো থাকুন। সবাইকে শুভেচ্ছা ও নমস্কার রইল আমার।